পরিষদের গভর্নিং বডি মেম্বার, অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, প্রিন্ট এবং মিডিয়া রিপোর্টার মহোদয়গণ এবং চাটকা প্রেসের সাংবাদিক আমানত সাহেবকে, আসলে কাহারগোনা সংস্কার পরিষদ ব্যাপারে আপনারা যা বলেছেন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। তারপর আবার আমার কোনো কথা থাকে না। তারপর আমি খুব সংক্ষেপে বলবো যে এটা একটি সামাজিক এবং সমাজ কল্যাণমূলক সংগঠন, অরাজনৈতিক। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে যে অরাজনৈতিক যে পরিষদটা করছেন, এটার জন্য আপনাদের এই সংগঠন কখনো দুর্গত বোধ করবে না, এটা উন্নয়নের পথে চলে যাবে। কারণ একটা সমাজ সেবা সংগঠনে যদি বিভিন্ন দল মল থাকে তাহলে সেখানে উন্নয়ন করা যায় না। কাজে আমি বলবো যে কাহারগোনা সংস্কার পরিষদ এটাকে বলতে হবে কাহারগোনা সার্বিক সংস্কার পরিষদ, এই জিনিসটা বলতে হবে। কারণ সংস্কার করতে রিবিল্ডিং, হোয়াট ইউ মিন বাই রিবিল্ডিং, রিবিল্ডিং করতে গেলে আমাকে তো একটা সাবজেক্ট দিতে হবে। আমাকে ডাক্তার এখানে গভর্নিং বডিতে রাখতে হবে, সে মেডিকেল সাইডটা দেখে, ইঞ্জিনিয়ার রাখতে হবে, একটা উন্নত করতে হবে, সে টেকনিক্যাল সাইডটা দেখে বা কম্পিউটার লেটার থাকবে। তারপরে এখানে মনে করেন ভালো ইংলিশ টিচার থাকবে, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেবে। অর্থাৎ আমার যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটা মূল্যবান মানব সম্পদে উন্নত করতে হবে। আপনারা অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা এই সংস্থাকে বাঁচানোর জন্য বিদেশ থেকে আপনারা রেমিটেন্স দিচ্ছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরকম কোথাও আমি দেখি না যে এত সুন্দর ডিসিপ্লিন নিয়ে আপনারা এত বিশাল একটা সংগঠন, শুধু বিদেশি যারা মুরব্বান আছেন তারা। আপনারা জানেন যে বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমান নীতি হলো যে জিওগ্রাফিক্যাল ডিভিডেন্ড, অর্থাৎ আমাদের এমন একটা অবস্থানে আমরা চলে গেছি, আমাদের দেশ আরো 5 বছর দেশের বাইরে থেকে আমাদেরকে রেমিটেন্স পাঠাবে। কারণ একটা দেশ যখন যুদ্ধ বিধ্বস্ত হয়ে যায় এরকম একটা সময়ে তারা জনশক্তিতে পরিণত হয়, আবার 20 বছর পর দেখবেন সবগুলো হয়ে গেছে, তখন আর এই রেমিটেন্সটা থাকবে না। এটা আমাদের কাজে লাগাতে হবে। আর আমাদের এখানে যে বিদেশি ভাইরা যে আমার বলা ঠিক হচ্ছে না যে ডোনেট করতেছেন, সেই ডোনেটটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, রাইট প্লেস রাইট পারসন রাইট পোস্ট। অর্থাৎ আমার ডে বাই ডে সপ্তাহে একবার হলেও বসতে হবে কোথায় খরচ হলো, কি খরচ হলো, এবং সেটার আউটটা আমাকে এটা দেখাতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের বা আমাদের সংগঠনের মধ্যে যদি সহযোগিতা না থাকে তাহলে সেই সংগঠন কখনো ডেভেলপ করতে পারে না। আমাদের বিভিন্ন উইস থাকে, আমাদের এখানে এই বাচ্চাদেরকে শিক্ষা করার জন্য বিভিন্ন উইস থাকে, যে যে কাজে ভালো থাকে সেই কাজ দিতে হবে। এখন আমরা যদি জেনারেল লাইনে শুধু পড়ালেখা করি তাহলে তো আমরা তো এই মডার্ন বিশ্বে তো আমরা টিকে থাকতে পারবো না। যেখানে আপনি চীন তারা এই মান্নাতের যুগে পড়ালেখা করেন, আপনি দেখেন ইরান আমেরিকা তারা এই অনার্স মাস্টার্স এত দূর পড়ালেখা না, তারা অসুস্থ থাকে তাদেরকে টেকনিক্যাল লাইনে পড়ালেখা করে। আপনি মনে করেন যে যদি একটা ছেলেকে আপনি যদি প্রি মেডিকেল পড়ান, সে ব্লাড প্রেশার মারতে পারবে, সে আপনাকে ডায়াবেটিস মারতে পারবে, সে টাকা থাকে না। কিন্তু আপনি যদি জেনারেল পড়ালেখা করা অনার্স মাস্টার্স কিছু হবে না। আপনি যদি একটা ছেলেকে মোবাইল মেকানিক্স শিখান, তার জীবনে টাকার অভাব হবে না, তাহলে একটা মোবাইল এটা মেরামত করতে লাগে 500 টাকা 2000। আমাদেরকে জেনারেল তো আমরা পড়বো, এটা হলো অপশনাল, কিন্তু আমাদের পার্মানেন্ট যে পড়ালেখাটা করতে হবে সেটা হলো প্র্যাকটিক্যাল। তাহলে আমরা দেশেও সম্পদ হবো, দেশের বাইরে গেলেও আমরা সম্পদে ভালো রেমিটেন্স পাঠাতে পারবো। আর ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলবো যে বাংলা ভাষা দেশের বাইরে বুঝে না, আমাদেরকে ইংরেজি শিখতে হবে, কোরিয়ান শিখতে হবে, জাপানি শিখতে হবে, আরবি শিখতে হবে। সেজন্য আমাদের এখানে ভাষাবিদ যারা আছে তাদেরকে এখানে নিয়োগ দিতে হবে, মাসে একবার হলেও যেন এখানে শিক্ষা।
আপনি দেখবেন যে আমাদের দেশের একজন শ্রমিক ভাই 1 লক্ষ টাকা পায়, আর পাকিস্তানে একটা শ্রমিক ভাই পায় 2 লক্ষ টাকা, কারণ তারা পাঁচটা পায়। এবং ইন্ডিয়ার একটা শ্রমিক ভাই সে আরো বেশি পায়। এই দিনগুলো আপনার খেয়াল রাখবেন, আপনার কখনই বলিতে যারা আছেন তারা তো আজকে আসেন, কালকে হয়তো চলে যাবেন, কিন্তু আমি এখানে এই সাইডটা আমি মুখ যেতে থেকে হ্যাপি হতাম। মানে এখানে এলাকাটা যদি আপনারা যদি সত্যি একটা মডেল বানাতে চান, তাহলে এলাকার যে মুরগি আছে সকলে মিলে কাজ করতে হবে। আপনারা জানেন যে একতা হলো সবচেয়ে বড় শক্তি। এখন একটা পাক আপনারা উন্নয়ন করবেন, আর একটা পাক উন্নয়ন যাবে না, সেখানে উন্নয়ন হবে না। এখন আমি বলবো মাদকটা সারা পৃথিবীতে সংস্কৃতিকার করতেছে। আপনি আমেরিকাতে যান, পুরো আমেরিকাতে ওই করে তুমি আপনি যে কোনো দেশে যাবেন ড্রাগ আর ড্রাগ ড্রাগ। কারণ এটা থেকে মুক্তি করতে গেলে আমাদেরকে সেগুলোকে মানতে হবে না, ওদেরকে পুনর্বাসন করতে হবে। মাদকটা কোথায় থেকে আসে সেখানে বন্ধ করতে হবে। আর যখন ওই ছেলেটা যখন কাজে চলে যাবে তখন সে আর ওখানে থাকবে না। আপনি যত কিছুই করেন না কেন তাদেরকে বললাম প্রপার পার্সন প্রপার টাইম প্রপার ফুড। আপনাকে বলেন তাকে অনেক সুন্দর হয়, সে সময়ের চলে আপনাকে তাকে কর্মসংস্থান দিবেন, সে আর ওই নেশা করবে না। আমার একটা যেহেতু আমি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির আমি জননী করি, মেম্বার হিসাবে বলতে চাই যে আমাদের এখানে এই মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে জোয়ার দেবে। এটা আসে হলো ইন্ডিয়ার একটা এলাকা থেকে, সিলিং এলাকা থেকে অ্যাপসটা আসে। এটা যদি আমরা বন্ধ করতে না পারি, এখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি আসছেন, উনিটা বলবেন, এটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে ছেলেগুলো থেকে যত আমরা ধরে না কেন কোনো লাভ হবে না, সব কিছু ধ্বংস করতে পারবে। আর আমরা কি করতেছি, আমরা যাই হোক, এখন মনে করেন যে আপনারা আছেন ধনী ব্যক্তি, তারা যে সে ভাইরা আপনাদের ছেলেপেলেরা পড়তে গেলে, আমার যে গরিব ভাইরা আছে তাদের কি হবে বলে, তাদের তো কর্ম করে দিতে হবে। সেজন্য আমাদেরকে টেকনিক্যাল লাইনে পড়ালেখা করতে হবে, আমাদের কৃষি সম্বন্ধে পড়ালেখা করতে হবে, কিভাবে আমরা সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাপক উৎপাদন করতে পারবো। ব্যাপক উৎপাদন করতে দেখা গেল যে আমরা বিভিন্ন ভালো জাতের বীজ আনবো, ফসল আনবো, এগুলো দিয়ে আমরা বৈজ্ঞানিকভাবে আমরা এগ্রিকালচার করতে হবে। তাহলে একটা লাউ হলো 120 টাকা। আপনি যদি একটা লাউ গাছ বোনেন, একটা লাউ গাছ মনে করেন রাস্তা পড়ে আছে, সেখান থেকে আপনি তুলে এনে আপনার বাড়িতে লাগে, এই লাউ গাছটা লাগাতে কি আপনার কোনো কষ্ট হবে? তেমন কষ্ট হবে না। কিন্তু এই লাউ গাছটা যখন ফল দিবে তখন আপনি হাজার হাজার লাউ খাবেন, বিক্রি করতে পারবেন। আপনি মনে করেন যে আমের দিন আসলো, রাজশাহীতে আমের দাম হলো 30 টাকা কেজি, এখানে 120 টাকা বা 200 টাকা কেজি। আপনি যদি হোম চেক করেন, ফরেন্সিক পরে তাহলে আপনার রাজশাহী থেকে আম আনবেন, এখানে 100 টাকা কেজিতে লাভ হবে। আবার যাওয়ার সময় আপনি এখানে বিস্কুট কিনে যাবেন, এটা তো এলাকায় বেশি, তাহলে